যুক্তরাষ্ট্রে গুলিতে ঝাঁঝরা মুসল্লিরা, রক্তে ভাসল মসজিদ, মুসলিম কমিউনিটিতে আতঙ্ক, কি বর্ণনা দিল বেঁচে ফেরা শিশু। শেষ মুহূর্তে ইরান হামলার নির্দেশ থেকে পিছু হটার দাবি ট্রাম্পের, বুমেরাং হচ্ছে কি তেহরানকে মনস্তাত্ত্বিক চাপে রাখার কৌশল। গাজাগামী নৌবহর ঠেকাতে ইসরায়েলের হুমকি, আটক 400-রও বেশি স্বেচ্ছাসেবী কোথায়, পাল্টা হুঁশিয়ারিতে কি বললেন এরদোয়ান। দলে দলে অস্ত্র চালানো শিখছে ইরানের নারী, শিশু, তরুণ, বৃদ্ধ সবাই। রাজপথ মসজিদে চলছে প্রশিক্ষণ। গেরিলা যুদ্ধে যাবে কি ইরান। আমেরিকাকে সাহায্য করায় এবার মুসলিম বিশ্বাসঘাতক আমিরাতকে কড়া হুঁশিয়ারি খামেনির দেশের। দুবাই, আবুধাবিতে হামলার হুমকি। সৌদি আরবে 8000 সেনা, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। কেন? ইসলামাবাদ কার বন্ধু? ইরানের রাজপথ থেকে মসজিদ, রাষ্ট্রীয় টেলিভিশন থেকে মিলিটারি ক্যাম্প, সবখানে দলে দলে মানুষ শিখছে অস্ত্র চালানো। শিশু থেকে বৃদ্ধ, নারী, পুরুষ, তরুণ, যুবক সবাইকে দেয়া হচ্ছে সামরিক প্রশিক্ষণ। আমেরিকা ইসরায়েল জোটের নতুন হামলার শঙ্কায় AK-47 রাইফেল থেকে ছোট অস্ত্র চালানো শিখছে তারা। সমালোচকরা এই বেসামরিক সমরাস্ত্র ট্রেনিংকে বিপজ্জনক বললেও এর মধ্যে এই যুদ্ধের প্রস্তুতিতে নাম লিখিয়েছে অন্তত 3 কোটি ইরানি নাগরিক। ইরান কি গেরিলা যুদ্ধের পথে হাঁটবে? ভিয়েতনাম যেভাবে শক্তিশালী আমেরিকাকে গেরিলা যুদ্ধ দিয়ে হারিয়েছিল, ইরান কি তাই চায়? কি বলছেন বিশ্লেষকরা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের মসজিদে মসজিদে চলছে অস্ত্রের মহড়া। নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আশঙ্কা সামনে রেখে দেশ জুড়ে চলছে যুদ্ধের প্রস্তুতি। পবিত্র মসজিদগুলো এখন আর শুধু প্রার্থনার জায়গা নেই, হঠাৎ করেই সেগুলো পরিণত হয়েছে এক একটি মিনি ক্যাম্পে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সাম্প্রতিক কিছু ফুটেজে দেখা যায় কয়েকটি বড় শহরের মসজিদে সাধারণ মানুষ জড়ো হয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। পুরুষেরা ছাড়াও যোগ দিয়েছে বিপুল সংখ্যক নারী, তরুণ তরুণী এবং কিশোর কিশোরীরা। পশ্চিমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে স্বেচ্ছায় নাম লিখিয়েছে 3 কোটি বেসামরিক ইরানি। কিন্তু কেন তারা হাতে তুলে নিচ্ছেন সত্যিকারের অস্ত্র? আমরা আমাদের পুরো পরিবারের সাথে এসেছি, আমাদের নাতি নাতনিদেরও সাথে নিয়ে এসেছি। দেশকে রক্ষা করার জন্য আমাদের সবারই অস্ত্র চালানো শেখা উচিত। আমাদের সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত। এই ট্রেনিংগুলো সত্যিই অনেক কার্যকরী এবং এগুলো আমাদের মনোবল বাড়িয়ে দেয়। মনে করিয়ে দেওয়ার জন্য এটা বেশ ভালো ব্যাপার। আমরা নতুন করে আবার ট্রেনিং নিচ্ছি যাতে প্রয়োজনে কাজে লাগাতে পারি। ইরানকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য স্বেচ্ছায় নাম লেখাচ্ছে জনসাধারণ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এমন দাবি করা হয়। নারী, পুরুষ, তরুণ তরুণী এবং কিশোর কিশোরীরা সব রকম সহযোগিতা ও আত্মরক্ষামূলক যুদ্ধের প্রস্তুতি নেওয়ার ট্রেনিং পাচ্ছে। মসজিদে মসজিদে ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি শেখানো হচ্ছে অস্ত্র চালানো, কিভাবে একটি বন্দুক লোড করতে হয়, কিভাবে খুলে আবার জোড়া লাগাতে হয়, তার খুঁটিনাটি ট্রেনিং দেওয়া হচ্ছে সাধারণ নাগরিকদের। আমেরিকা এবং ইসরায়েলের সাথে চলমান উত্তেজনার জবাবে ব্যাপকভাবে সামরিক ট্রেনিংয়ের পদক্ষেপকে দেশের নিরাপত্তার জন্য জনগণের স্বতঃস্ফূর্ত প্রস্তুতি বলে আখ্যা দিয়েছে ইরান সরকার। প্রশাসনের দাবি, ইরানের জন্য জীবন উৎসর্গ নামের বিশেষ অভিযানের অংশ হিসেবেই অস্ত্র প্রশিক্ষণ চলছে, যেখানে ইতিমধ্যেই নাম লিখিয়েছে প্রায় 3 কোটিরও বেশি মানুষ। তেহরান বলছে এমন মহড়ার মূল উদ্দেশ্য যে কোনো বিদেশি হামলা থেকে দেশকে রক্ষা করা এবং নাগরিকদের আত্মরক্ষা শেখানো। ইরান ও মার্কিন ইসরায়েল জোটের মুখোমুখি অবস্থান পুরো মধ্যপ্রাচ্যকে চরম বিস্ফোরণের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ইরানের বেসামরিক নাগরিকদের যুদ্ধের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি নিয়ে সমালোচকরা বলছেন, মসজিদকে ক্যাম্পে রূপান্তর এবং শিশু কিশোরদের হাতে ভারী আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া খুবই বিপজ্জনক। এর দীর্ঘমেয়াদী পরিণতিও ভালো নয়। তবে সাধারণ ইরানিদের এভাবে দলে দলে যুদ্ধের প্রস্তুতি প্রমাণ করছে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে তারা কতটা মরিয়া। যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ড অভিমুখী আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের নৌবহর গ্লোবাল মাসুদ ফ্লোটিলার 41টি জাহাজে ইসরায়েলি বাহিনী হানা দিলেও এখনও গন্তব্যে এগোচ্ছে 10টি জাহাজ। পূর্ব ভূমধ্যসাগরে এই অভিযানে থাকা সেনাদের অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা সহ্য না করার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই অবস্থায় ইসরায়েলকে হুঁশিয়ার করেছে তুরস্ক। কি সতর্কবার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান? সঞ্জিদা ইসলাম তন্নি ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত।
ইসরায়েলের ক্রমাগত হুমকি আর বাধার মুখে গত বৃহস্পতিবার তুরস্কের দক্ষিণাঞ্চল থেকে তৃতীয়বারের মতো ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে যাত্রা করে আন্তর্জাতিক সহায়তা বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এবারের বহরে আছে ৩৯টি দেশের ৪২৬ জন মানবাধিকার কর্মী আর ৫৪টি জাহাজ। যাত্রার পঞ্চম দিনে পূর্ব ভূমধ্যসাগরে ইসরায়েলের নৌবাহিনীর খপ্পরে পড়ে সুমুদ ফ্লোটিলা। জব্দ করে আরোহীদের সহ ইসরায়েলে নিয়ে যাওয়া হয় বহরের ৪১টি জাহাজ। বাধা বিপত্তির মধ্যে এখনও গাজার দিকে এগিয়ে যাচ্ছে বহরের 10টি নৌযান। এর আগে গাজার উদ্দেশ্যে যাত্রা করে দুবার ব্যর্থ হওয়া সুমুদ ফ্লোটিলা কি এবার সফল হবে? অসহায় গাজাবাসীর কাছে কি পৌঁছাবে আন্তর্জাতিক সহায়তা? ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে চাপে রাখতে ২০০৭ সাল থেকে ওই ভূখণ্ড ঘিরে জল, স্থল, আকাশপথে কঠোর অবরোধ দিয়ে রেখেছে ইসরায়েল। এই পদক্ষেপকে শুধু বৈধ দাবি করাই নয়, এর ওপর ভর করে গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সহ অন্যান্য মানবিক সহায়তা মিশনগুলোকে বারবার বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। এরই ধারাবাহিকতায় এবারের ৪১টি নৌযান জব্দের পক্ষে সাফাই দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানিয়েছে সমুদ্রপথে চলমান অবরোধ লঙ্ঘনের চেষ্টা করলে কোনোভাবেই মানা হবে না। অর্থাৎ এখনো যে জাহাজগুলো গাজার দিকে এগুচ্ছে সেগুলো গন্তব্যে পৌঁছানো এক প্রকার অনিশ্চিত। এক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য তো আরও এক ধাপ এগিয়ে। বহরের বেশিরভাগ নৌযান জব্দ করায় ইসরায়েলি বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। অভিযানে অংশ নেওয়া বাহিনীর সকল সেনাকে অভিনন্দন জানাই। হামাসের সন্ত্রাসীদের প্রতিরোধের জন্য গাজায় চলমান অবরোধ ভাঙার চেষ্টাকে সফলভাবে ভেস্তে দিয়ে আপনারা অসাধারণ কাজ করেছেন। আন্তরিক অভিনন্দন, শেষ পর্যন্ত চালিয়ে যান। গাজায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের মিশন ঢুকতে বাধা দেয় তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইসরায়েলের আইন বহির্ভূত ও নিয়ম ভঙ্গকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানান তিনি। আজ আমরা আবারও দেখলাম ইসরায়েলের ফ্যাসিবাদী মানসিকতা। গাজায় মানবিক সাহায্য বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে জলদস্যুতার তীব্র নিন্দা জানাই। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই। এদিকে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালাল স্মোটরিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর কার্যালয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদারিত্ব, জাতিগত নিপীড়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুত করার ঘটনা। আইসিসির এই পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন খোদ ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোটরিচ। অবশ্য এই গ্রেপ্তারি পরোয়ানা সফল হবে না বলেও উপহাস করেছেন তিনি। কারণ এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেও বাস্তবায়নে ব্যর্থ হয়েছিল আইসিসি। আর বরাবরের মতো কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়ার পরিবর্তে আন্তর্জাতিক জলসীমায় সুমুদ ফ্লোটিলা বহরের জাহাজ জব্দের ঘটনায় গাজাগামী নৌবহরের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সমাধান চেয়েছে জাতিসংঘ, যেখানে গ্রিক এবং ইতালির মানবাধিকার কর্মী ও সুমুদ ফ্লোটিলার জাহাজগুলোতে থাকা স্বেচ্ছাসেবীদের স্বজনরা নিজ নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিক্ষোভ করছেন। যদিও বিশ্ববাসীর প্রতিবাদ উপেক্ষা করে আনুষ্ঠানিক যুদ্ধবিরতির মধ্যে ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার পাশাপাশি গাজার বিভিন্ন অঞ্চলে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে বর্বর ইসরায়েলি বাহিনী। যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভরাডুবি ও লেবার পার্টির অভ্যন্তরে তীব্র বিদ্রোহের মুখে শেষ পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। তিনি ঠিক কবে পদত্যাগের ঘোষণা দেবেন তা নিয়ে এখনো চলছে নাটকীয়তা। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। রাজনীতিতে চিরস্থায়ী বলে কিছু নেই, এই নিষ্ঠুর সত্যটি আরও একবার প্রমাণিত হল লন্ডনের ক্ষমতার অলিন্দে। তুমুল জনপ্রিয়তা নিয়ে যে কিয়ার স্টারমার ব্রিটেনের হাল ধরেছিলেন, আজ তাকেই নিতে হচ্ছে পদত্যাগের প্রস্তুতি। যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভরাডুবি ও লেবার পার্টির অভ্যন্তরে তীব্র বিদ্রোহের মুখে শেষ পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। 16 মে প্রভাবশালী সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী স্টারমার তার ঘনিষ্ঠদের জানিয়েছেন তিনি পদ থেকে সরে দাঁড়াবেন। তবে তিনি ঠিক কবে বা কোন মুহূর্তে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তা নিয়ে এখনো চলছে নাটকীয়তা। প্রতিবেদনে বলা হয়, নতুন উত্তরসূরি নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা করার কথা জানিয়েছেন স্টারমার।
স্টারমারের প্রশাসনের উপর সাধারণ মানুষের ক্রমবর্ধমান অসন্তোষের মুখে বর্তমানে গভীর সংকটে রয়েছে লেবার পার্টির সরকার। চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনে কিয়ার স্টারমারের দল লেবার পার্টি শোচনীয় ফলাফলের সম্মুখীন হয়। এই বিপর্যয়কে স্টারমারের নেতৃত্বের ব্যর্থতা হিসেবে দেখছেন দলের সাধারণ এমপি থেকে শুরু করে শীর্ষ নেতারা। জেফ্রি এপস্টেইনের সঙ্গে তার সংশ্লিষ্টতা থেকে শুরু করে স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি, সব মিলিয়ে স্টারমারের পদত্যাগের দাবি এখন তুঙ্গে। নির্বাচনে ভরাডুবির পর লেবার পার্টির ভেতরে এক নজিরবিহীন বিদ্রোহ শুরু হয়। প্রায় 90 জন লেবার এমপি সরাসরি চিঠি দিয়ে স্টারমারের পদত্যাগ দাবি করেন। দলের প্রভাবশালী নেতাদের অনেকেই স্টারমার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন, যা তার অবস্থানকে আরও দুর্বল করে দেয়। কিয়ার স্টারমার প্রথমে বেশ দৃঢ়তার সাথে বলেছিলেন যে তিনি পদত্যাগ করবেন না, কিন্তু চারপাশের তীব্র চাপ ও ডাউনিং স্ট্রিটের বিশৃঙ্খল পরিবেশের কারণে তিনি বুঝতে পেরেছেন যে এই পরিস্থিতি আর টেনে নেওয়া সম্ভব নয়। 2016 সালের ব্রেক্সিট গণভোটের পর থেকেই যুক্তরাজ্যের অর্থনীতি এবং শাসন ব্যবস্থায় এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। গত এক দশকে ব্রিটিশ প্রধানমন্ত্রীদের বিদায়ের ইতিহাস ঘাটলে এই অস্থিরতার গভীরতা আরও স্পষ্ট হয়। ব্রেক্সিট কার্যকরের ব্যর্থতায় 2016 সালে ডেভিড ক্যামেরন এবং 2019 সালে থেরেসা মেকে দলের ভেতরের বিদ্রোহের মুখে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিতে হয়েছিল। এরপর বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা বরিস জনসনও নিজের মন্ত্রিসভার গণপদত্যাগের মুখে টিকতে পারেননি। প্রথম এশীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাকও চরম মূল্যস্ফীতি ও ভঙ্গুর স্বাস্থ্য খাতের ধাক্কা সামলাতে পারেননি। দল চরম অজনপ্রিয় থাকা অবস্থায় আগাম নির্বাচন ডেকে তিনি নিজের রাজনৈতিক বিপর্যয় আরও ত্বরান্বিত করেন। 2008 সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পর থেকে ব্রিটিশ নাগরিকদের জীবনযাত্রার মান এবং মজুরি সেভাবে বাড়েনি, উল্টো জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হয়েছে। এই অর্থনৈতিক সংকট, রাজস্ব ঘাটতি আর সামাজিক অসন্তোষের কারণে যে নেতাই 10 নং ডাউনিং স্ট্রিটে বসছেন তিনি দ্রুত জনগণের ও নিজের দলের আস্থা হারাচ্ছেন। ফলে ভোটার এবং এমপিদের তীব্র চাপের মুখে কোনো প্রধানমন্ত্রী এখন দীর্ঘস্থায়ী হতে পারছেন না।